আমরা লাস্ট ক্লাস আইইউপিএসসিটা কমপ্লিট করেছিলাম, ওয়ার্নার থিওরিটা স্টার্ট করেছিলাম, তাই তো টুডে আর স্টার্টিং ফ্রম দ্য নেক্সট কনসেপ্ট নোন অ্যাজ ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, let's go valence bond theory. So which describes the geometry, the hybridization, etc. in the complex. Which can be predicted from the coordination number, of the metal ion, Okay. Here the vacant orbital, the vacant orbitals of the central metal ion undergoes hybridization and using them coordinate using them valence bond থিওরিটা স্টার্ট করেছি, coordinate bonds are formed with ligands. ওকে, তাহলে কিরকম ব্যাপারটা যদি তুমি এটা ক্লাসিফাই করো এরকম ভাবে যে ধরো coordination number, জিওমেট্রি, আর এখানে হচ্ছে হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো কোঅর্ডিনেশন নাম্বার 2 হলে এটা লিনিয়ার জিওমেট্রি হবে, হাইব্রিডাইজেশন হয় এসপি। 3 হলে হয় ট্রাইগোনাল প্ল্যানার, হাইব্রিডাইজেশন হয় sp2। 4 হলে দুরকম হতে পারে, স্কোয়ার প্ল্যানার হতে পারে বা টেট্রাহেড্রাল হতে পারে। এটা dsp2 হয় বা sp3 হয়। ঠিক আছে, এখানে ডিটা মনে রাখবে, স্কোয়ার প্ল্যানারে dx2y2 অরবিটাল ইউজ হয়। 5 হলে টিবিপি স্ট্রাকচার, ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, sp3d2 হবে। 6 হলে অক্টাহেড্রাল হবে, বা অনেক সময় স্কোয়ার বাইপিরামিডালও বলে। sp3d2 বা d2sp3। ঠিক আছে, এখানে ডিটা হচ্ছে মাথায় রাখতে হবে dz2 হয় বা dx2y2 হতে পারে। তো আমাদের সিলেবাসে এই দুটো সিমেট্রিক কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে আমাদের ডিসকাশন। ঠিক আছে, ওকে। তাহলে তো বেসিক্যালি অক্টাহেড্রাল কমপ্লেক্স দিয়ে স্টার্ট করবো আমরা,
বা ইয়ে দিয়ে স্টার্ট করবো, আমাদের কি কি জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা একটু আগে বলে দিই। তোমাকে তো অ্যাজ পার কোঅর্ডিনেশন নাম্বার ইজ কনসার্ন, তোমাকে নয় 4 দেবে নয় 6 দেবে। তো 6 দিলে তোমার জিওমেট্রিটা জেনারেলি অক্টাহেড্রাল জিওমেট্রি হবে, হাইব্রিডাইজেশন sp3d2 হবে বা d2sp3, আর 4 হলে sp3 হবে টেট্রাহেড্রালের কেসে, বা dsp2 হবে স্কোয়ার প্ল্যানারের কেসে। ঠিক আছে, তো তোমাকে ইউজিং ভিবিটি তোমাকে কি কি বের করতে হবে? হাইব্রিডাইজেশন, 2 নম্বর হচ্ছে জিওমেট্রি, 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক নেচার। ঠিক আছে, এই 3 জিনিস বের করতে হবে। তো এই 3 জিনিস বার করার জন্য তুমি একটা ট্রিক ফলো রাখতে হবে। কি কি আমাকে মাথায় রাখতে হবে যখন এই কোশ্চেনগুলো করবো? কি কি ট্রিক? ট্রিকটা হচ্ছে এরকম, এই লাইনটা মাথায় রাখো, কলেজ ইজ ম্যাগনেটিক, কলেজ ইজ ম্যাগনেটিক। এখানে কলেজের সি ফর কি? সি ফর হচ্ছে প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার কি দেখতে হবে, এটা 4 অথবা 6 থাকবে। 2 নম্বর হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। এল হচ্ছে লিগ্যান্ডস, টাইপ অফ লিগ্যান্ড। ঠিক আছে, the strong field ligand না weak field ligand। এটা পরে লাগছে, জিটা হচ্ছে জিওমেট্রি, আর আইটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স না আউটার অরবিটাল কমপ্লেক্স, আর ম্যাগনেটিকটা হচ্ছে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, আমাকে এগুলো দেখতে হবে। তো অ্যাজ পার দ্য কোঅর্ডিনেশন নাম্বার তো আমরা বুঝে গেলাম। তো অ্যাজ পার দ্য স্ট্রেংথ অফ লিগ্যান্ড ইজ কনসার্ন, তার 2 রকমের স্ট্রেংথ হতে পারে। কি কি স্ট্রেংথ? স্ট্রেংথ অফ লিগ্যান্ডের রেসপেক্টে, স্ট্রেংথ অফ লিগ্যান্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না? একটু মন দিয়ে শোনো। তো হাউ টু ডিফাইন দ্য স্ট্রেংথ অফ লিগ্যান্ড, তো 2 রকমের হবে, একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, আর একটা হবে উইক ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করে চিনবে? জেনারেলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মনে রাখবে কার্বন ডোনার সেন্টার হবে, কার্বন অর নাইট্রোজেন ডোনার সেন্টার। ঠিক আছে, এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ইমপ্লিকেশন হবে যেটা, ইট ক্যান পেয়ার দ্য ডি ইলেকট্রনস, ইট ক্যান পেয়ার the d electrons by rearrangement। ঠিক আছে, আর এখান থেকে ইনার অরবিটাল কমপ্লেক্সটা বেশি তৈরি হবে, আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড গুলো পরে জানবো, এটা লো স্পিন কমপ্লেক্সও বলে। কার্বন আর নাইট্রোজেন দুটো থাকলে কার্বনটা নাইট্রোজেনের থেকে বেশি প্রায়োরিটি পাবে। আর এখানে অক্সিজেন বা হ্যালোজেন, হ্যালোজেন এগুলো হবে উইক ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, তো এটা it cannot pair electron, rearrange the electron, এটা আউটার অরবিটাল কমপ্লেক্স তৈরি করে, আর এটা
হাই স্পিন কমপ্লেক্স হয়, আর এইটাতে জেনারেলি তৈরি হয় হচ্ছে ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স, আর এটাতে প্যারাম্যাগনেটিক তৈরি হয়। এটা জেনারেলাইজড একটা আইডিয়া, ঠিক আছে? এবার কিভাবে করবো আমরা এক করে দেখছি। স্টার্টিং উইথ দ্য ওয়ান স্ট্রং ফিল, ওয়ান উইক ফিল। মন দিয়ে শুনুন। So K4 FeCN whole 6, আর এটা করছি K3 FeF6। এই দুটোর আমি কি বার করবো? জিওমেট্রি, হাইব্রিডাইজেশন, আর হচ্ছে ম্যাগনেটিক নেচার। তো কিভাবে করছি মন দিয়ে দেখ, ঠিক আছে? প্রথম কথা, আমাকে এখানে সেন্টার অ্যাটমে অক্সিজেন নাম্বার, আয়রনে অক্সিজেন নাম্বার বের করতে হবে। তো কি আছে? পটাশিয়াম আছে 1 × 4, আয়রনের এক্স, সায়ানাইডের -1 0, এক্স বের হলো +2। তাহলে এখানে আয়রন +2 স্টেটে আছে। +2 মানে আয়রনের কি হবে? আর্গন 3d6, ঠিক আছে? তাহলে 3d6 মানে এরকম আছে 3d6, এখানে এস আছে 4s, এটা 3d হলো, 4s ফাঁকা, 4pও ফাঁকা, ঠিক আছে? আচ্ছা, এবার সায়ানাইড কিরকম লিগ্যান্ড? সায়ানাইড দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেহেতু, তাহলে ইলেকট্রনটা কি হবে? রিঅ্যারেঞ্জ হবে। ইলেকট্রন উইল পেয়ার আপ। তাহলে এই ইলেকট্রনটা এখানে পেয়ার আপ হবে, ইলেকট্রন দুটো এখানে পেয়ার আপ হবে। পেয়ার আপ হয়ে কি হলো? এবার আমার 6টা ফাঁকা ঘর লাগবে। কি কি লাগবে? ডি এর 2টো, এস এর 1টা, পি এর 3টে। কারণ 6টা সায়ানাইড আছে, 6টা সায়ানাইডের জন্য 6টা ফাঁকা ঘর লাগবে। এবার কি হবে? এই 6টা অরবিটাল নিজেদের মধ্যে একটা হাইব্রিডাইজেশন করবে, ঠিক আছে? এরা হাইব্রিডাইজেশন করে একটা D2sp3 হাইব্রিডাইজেশন তৈরি করবে। এবার 6টা সায়ানাইড এখানে 6টা ইলেকট্রন পেয়ার ডোনেট হবে, ঠিক আছে? তো যেহেতু ভ্যালেন্স অরবিটালে ঢুকে গেল, তাই এটা কিরকম টাইপের কমপ্লেক্স? ইনার অরবিটাল কমপ্লেক্স। মন দিয়ে দেখো আমি কি কি বের করছি। এবার দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত? কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই এটা কি হবে? ডায়াম্যাগনেটিক হবে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? 0, ঠিক আছে? এবার সিমিলারলি এটা করছি। +1 × 3, আয়রন 6 × -1 0, তাহলে x = +3 বেরোচ্ছে। আয়রন অক্সিজেন নাম্বার এখানে Fe3+, মানে আর্গন 3d5। এবার ফ্লোরাইড কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, তো ইট ক্যান নট পেয়ার আপ। যেহেতু পেয়ার আপ হবে না, তাই এটা এরকমই থাকবে। এবার এর জন্য কি লাগবে? বাইরের একটা অরবিটাল লাগবে 6টা তৈরি করার জন্য, 4d লাগবে। তাহলে কি হলো? sp3d2, sp3d2। এবার 6টা ফ্লোরাইড, না 6টা ইলেকট্রন পেয়ার ডোনেট করে দিতে হবে। তাই এটা বাইরে তৈরি হলো, তাই এটা আউটার অরবিটাল কমপ্লেক্স। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত? দেখো দেখতেই পাচ্ছি 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে। আর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে?
root n into n plus 2 Bohr magneton, root 35 তার মানে 5.9 Bohr magneton। এই হলো কমপ্লিট। বোঝা গেল? দেখে নাও, দেখো বুঝলে কিনা। নিয়ম বুঝতে পারলে? করো তোমরা একটা। এটা করো। K2Fe H2O 6। না একটু ভুল হয়ে গেল, সরি। H2O হবে না এটা। একটু দাঁড়াও। এটা হবে, এটা করো। K4FeCl whole 6। করছো? অংশগুলো তো করছো।
তোর অক্সিজেন নাম্বার বের করো, কত হচ্ছে? মানে Fe2+ হচ্ছে, মানে আর্গন 3d6। এবার ক্লোরাইড হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, কিছুই হবে না। তাহলে পরের ডিটা কাজে লাগাতে হবে। তাহলে sp3d2 হলো। ছটা ফ্লোরাইড ক্লোরাইড এখানে ডোনেট করে দেবে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে। ম্যাগনেটিক মোমেন্ট হবে √24 বা 4.9 বোর ম্যাগনেটার। ঠিক আছে, এগুলো হলো কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য। এবার কোঅর্ডিনেশন নাম্বার 4 যদি হয়, ধরো এরকম, ধরো আমি দুটো দেখাচ্ছি। ধরো NiCN হোল 4 2-, কোঅর্ডিনেশন নাম্বার 4 NiCN হোল 4 2-। এখানে নিকেল কত হচ্ছে? 4 × -1 = -2, তাহলে x = +2। তোমার নিকেল 2+, নিকেল 2+ মানে 3d8, 4s0 4p0, 3d8 আঁকি, 5 6 7 8, 4s ফাঁকা, 4pও ফাঁকা। এবার সায়ানাইড কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে ইলেকট্রন কি করবে? পেয়ার আপ হবে। তো পেয়ারিং হলে এরকম হয়ে যাবে। এবার চারটে ফাঁকা অরবিটাল লাগবে, এই চারটে ফাঁকা অরবিটাল একসাথে ওভারল্যাপ করবে, dsp2 হাইব্রিডাইজেশন হবে। এবার চারটে সায়ানাইড এর চারটে ফাঁকা জায়গায় লোন পেয়ার ডোনেট করবে, এটা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হবে। এবং এটা ইনার অরবিটাল কমপ্লেক্স হবে। আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু 0, তাহলে মিউও 0 হবে, তার মানে ডায়াম্যাগনেটিক হবে। বোঝা গেল? মিহুল বোঝা যাচ্ছে? এবার দুটো করো দেখি তোমরা। NiCl4 2- করো, আর NiCO হোল 4 করো।
হচ্ছে? বলো। 0। CO তো নিউট্রাল লিগ্যান্ড। টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে। NiCO তে Ni 0। 0 মানে 3D8 4s2। CO হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ইলেকট্রন পেয়ার আপ হয়ে যাবে। DsP2 হাইব্রিডাইজেশন হবে। ঠিক আছে, এবার 4টে CO, এই 4টে জায়গায় লোন পেয়ার দেবে, স্কোয়ার প্যানার জিওমেট্রি হবে। তাই তো? ঠিক আছে না, কিছু গন্ডগোল আছে বলো? বুঝতে পারলে কি পারলে না? তো দেখো, এটা লক্ষ্য করো না, এখানে 4s2 ছিল, এখানে ইলেকট্রন পেয়ার আছে, তো ইলেকট্রন পেয়ারটাও তো পেয়ার আপ হয়ে যাবে। এটা DsP2 হবে না, এটা sp3 হবে। ঠিক আছে, 4s দুটো ইলেকট্রন আছে না, তাই এটা ম্যাগনেটিক মোমেন্টও 0 হবে। আচ্ছা, এবার এটা ছাড়া কিছু এক্সেপশনাল কেস আছে, কিছু এক্সেপশনাল কেস একটু মাথা রাখতে হবে। কি সেগুলো এক্সেপশনাল কেস? few exceptional ট্রান্সফার কেস অনেক সময় দিয়ে দেয়। কি আছে? যে if required one electron can be excited to high energy orbitals, to high energy orbital, but in presence of strong field ligand only. কি ব্যাপারটা? ধরো কোবাল্ট 2+ আছে, ফর এক্সাম্পল কোবাল্ট 2+, তার সাথে 6 সায়ানাইডের একটা কমপ্লেক্স তৈরি হয়েছে,
COCN হোল 6 4 মাইনাস, তাহলে কোবাল্ট 2 প্লাস আছে মানে 3D7 আছে, 4S0 4D0 4D0 এরকম আছে। সায়ানাইড কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মন দিয়ে রাখো। টেকনিক্যালি 1 2 3 4 5 6 7 এরকম হওয়া উচিত, তাই তো? এবার এরকম হওয়া উচিত। আর এখানে 4S আছে, এখানে 4P আছে, আর এখানে 4D আছে। মন দিয়ে শোনা। এবার এক্সেপশনটা কি হচ্ছে দেখো, বলছে এবার যদি এখানে পেয়ার আপ করি তাহলে দেখো এই দুটো ইলেকট্রন পেয়ার আপ হবে, বাট এই একটা তো আনপেয়ার থেকে যাবে। So this unpaired one electron has to be transferred to 4D electron, ঠিক আছে? তাতে কি চেঞ্জ হলো? চেঞ্জ হয়ে এই জায়গাটা চারটে পেয়ার আপ হয়ে গেল, একটা ফাঁকা থাকলো, আর এখানে একটা আনপেয়ার চলে আসলো, ঠিক আছে? এবার এই মাঝের এই চারটে, সে চারটে না, সরি পেয়ার আপ হয়ে গেল, এটা থাকবে না, জাস্ট মিনিট। এই মাঝের এই দুটো তিনটে ছটা D2sp3 হাইব্রিডাইজেশন হলো। এই ছটাতে ছটা CN মাইনাস ডোনেট করে দিল। হাইব্রিডাইজেশনটা কি হলো? D2sp3 ইনার অরবিটালই হলো, 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকলো, তো এটা প্যারাম্যাগনেটিক হলো এর জন্য। এটা যদি এখানে না যেত তাহলে কিন্তু এখানটা বসে থাকতো, তাহলে আর D2sp3 হতো না। বুঝে গেল কথাটা? এটা একটা কেস নাম্বার 1। আর একটা কেসও দেখো, কেস নাম্বার 2। Cu2 প্লাস আছে, তাকে ধরো চারটে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করানো হলো, কি হবে? CuNH3 হোল 4 2 প্লাস, তাহলে Cu2 প্লাস মানে কি 3D9 4S 4P ফাঁকা, তাহলে 3D9 এখানে যেটা হবে, এই ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে আসবে, তো অ্যামোনিয়া তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো জাম্প করে আসলে কি হলো? এখানটা ফাঁকা হয়ে গেল, যেহেতু এখানে চলে আসলো তো মাঝখানে এই চারটে অরবিটাল ফাঁকা হয়ে গেল, তো DsP2 হাইব্রিডাইজেশন পেয়ে গেল। এই চারটেতে চারটে অ্যামোনিয়া লোন পেয়ার ডোনেট করে দিল। DsP2 মানে স্কোয়ার প্লেনার কমপ্লেক্স হলো, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন একখানেই থাকলো, তাহলে প্যারাম্যাগনেটিক হলো। আর ডাইপোল মোমেন্ট √1 × 1 + 2 √3 বোর ম্যাগনেটন হলো, ঠিক আছে? তাহলে এই দুটো হলো স্পেশাল কেস, মাথায় রাখবে। এবার কিছু স্ট্রেংথ স্পেশাল কেস আছে, স্ট্রেংথ রুল। few special exceptions with respect to strength of ligand, কি সেটা? এখানে কিছু এক্সেপশন হবে, কিরকম? ধরো নিকেল 4 প্লাস আছে, তাকে তুমি ফ্লোরাইড দিয়ে ট্রিট করছো। ফ্লোরাইড কি এখানে উইক ফিল্ড হতে পারে বা স্ট্রং ফিল্ড হতে পারে, তাহলে এখানে উইক ফিল্ড ধরা যাবে না, স্ট্রং ফিল্ডই ধরতে হবে, যদিও ফ্লোরাইড উইক ফিল্ড। বা কোবাল্ট 3 প্লাস আছে, এখানে H2O দিয়েছো বা অক্সালেটার দিয়েছো, এটা উইক ফিল্ড হয় জেনারেলি, কিন্তু ধরতে হবে স্ট্রং ফিল্ড, এটা হবে না।
বা 4D 5D মেটাল আছে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে যে কোনো হ্যালাইড যদি দাও তাকে তুমি স্ট্রং ফিল্ডই ধরবে, উইক ফিল্ড ধরবে না। এছাড়া ক্রোমিয়াম 2+, Mn2+, আয়রন 2+, আর কোবাল্ট 2+, এদের ক্ষেত্রে অ্যামোনিয়া যদি থাকে তাদের ক্ষেত্রে অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড হয় জেনারেলি, সেগুলোর ক্ষেত্রে উইক ফিল্ড হবে। এই কতগুলো এক্সেপশনাল কেস, এগুলো অনেক সময় যেইতে দিয়েছে, তাই আমি এগুলো একটা আলাদা করে ক্লাসিফাই করে রেখেছি। মাথা থাকবে তো? এই হলো আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি। কোনো ডাউট থাকলে বলো। অংশুব্রত বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে আমরা পরের টপিকটা চলে যাচ্ছি। সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, সিএফটি। ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরিটা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে একটু আলাদা, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে ইট ইজ বেসড অন ইলেকট্রোস্ট্যাটিক মডেল। 2 নম্বর, কনসিডার metal and ligands as point charges, point plus charges or minus charges. And when the ligands approach to metal, ion, the degeneracy of d orbital is lost and it is splitted due to unsymmetrical shape, ঠিক আছে? Nature of splitting is depend on the type of atom, ঠিক আছে?
তুমি বলতে পারো স্যার লিগ্যান্ড তো নিউট্রাল হতে পারে। হ্যাঁ, দ্যাটস ট্রু, লিগ্যান্ড ক্যান বি নিউট্রাল অ্যাজ ওয়েল, বাট নিউট্রাল হলেও ওদের একটা ডাইপোল থাকে। যেমন ধরো অ্যানায়নের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটাকে নেগেটিভ চার্জ হিসেবেই ভাবা যায়। কিন্তু ধরো সাপোজ H2 বা অ্যামোনিয়া, এর একটা ডাইপোল থাকে, এটা চার্জ থাকে মাইনাস প্লাস, তো মাইনাসের দিক দিয়ে অ্যাপ্রোচ হয়। ঠিক আছে, তো স্টার্টিং উইথ দ্য অক্টাহেড্রাল স্প্লিটিং। তুমি মন দিয়ে বোঝো, ধরো এটা একটা ক্রিস্টাল আছে, ঠিক আছে, এটা ক্রিস্টাল। In octahedral, metal occupies any of the edge corner, any of the corner. মানে ধরো মেটালটা এখানটা আছে, এটা হচ্ছে মেটাল। এবার লিগ্যান্ডের অ্যাপ্রোচটা কোন হবে? অ্যালং দ্য অ্যাক্সিস হবে, ছটা দিক দিয়ে অ্যাটাক করছে, যদি তো অক্টাহেড্রাল। তো অ্যাজ দ্য অ্যাপ্রোচ of ligand, মন দিয়ে বোঝো, হ্যাঁ, is along the axis, so the d orbitals of metal having along the axis symmetry, যেমন ফর এক্সাম্পল dz2 আর dx2y2, এরা along the axis এ থাকে, will be more splitted, বেশি স্প্লিটেড হবে। কিরকম হবে ব্যাপারটা? মানে ধরো আমরা গ্রাফ প্লট করলাম, আমরা গ্রাফ প্লট করলাম, সেই গ্রাফের এই দিকটা হচ্ছে এনার্জি আর এই দিকটা হচ্ছে মেটাল লিগ্যান্ডের ইন্টারাকশন। তাহলে কি হবে? তো যে ডি অরবিটালটা ছিল লিগ্যান্ডের অ্যাপ্রোচের সাথে সাথে, ও প্রথমে লিগ্যান্ড যখন অনেক দূর থেকে আসছে তখন স্টেবল ছিল, কিন্তু যখনই কাছাকাছি এসে গেছে ও এক্সাইটেড হয়ে যাবে, এক্সাইটেড হয়ে একটু উপরে চলে আসবে। ঠিক আছে, এই পাঁচটা অরবিটালের মধ্যে কি কি আছে? এই পাঁচটা অরবিটালের মধ্যে dx2y2 আছে, dz2 আছে, dxy আছে, dyz আছে, dzx আছে। এবার লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে যে ডি অরবিটাল গুলো অ্যালং দ্য অ্যাক্সিসে আছে সেটা বেশি স্প্লিটেড হবে, মানে dz2y2 আর dx2, এই দুটোকে আমরা বলি ইজি, ইজি বলা হয়। আর যেগুলো অ্যালং দ্য অ্যাক্সিসে নেই, বিটুইন দ্য অ্যাক্সিসে আছে, বা dxy dyz dzx, এরা নিচে চলে আসবে t2g। এদের মাঝখানে একটা লাইনকে তুমি ভিজুয়ালাইজ করতে পারো, এর উপরের এনার্জি ডিফারেন্সটাকে ধরা হয় 0.6 ডেল ও, আর নিচে এনার্জি ডিফারেন্সটাকে ধরা হয় -0.4 ডেল। ঠিক আছে,
এবার এই অক্টাহেড্রাল সিস্টেমের মধ্যে ডেলোটাকে আমরা কি বলি? ডেলোটা হচ্ছে সিএফএসি বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? if the ligands is strong field ligand, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে ভাবতে পারো একটু মোটা সোটা লোক, সে কি হবে? উইক স্পিন কমপ্লেক্স হবে বা লো স্পিন কমপ্লেক্স হবে। মানে সে আগে নিচটা ফিল আপ করবে, তারপরে উপরে যাবে। এবার তার ক্ষেত্রে পেয়ারিং এনার্জিটা লেস আনস্টেবল। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, সে হাই স্পিন কমপ্লেক্স হবে, নিচটা ফিল আপ একটা করে করেই উপরে চলে যাবে। তার ডেলোটা লেস দ্যান পি হবে, তার মানে তার ক্ষেত্রে ডেলোটা বেশি হবে, পেয়ারিংটা কম। ঠিক আছে, কিরকম আমি একটু দেখাই। ধরো FeCN হোল 6 4 মাইনাস আর FeH2O হোল 6 2 প্লাস, এই দুটোর ক্ষেত্রে এরকম হবে। তো দুটোতেই Fe2 প্লাসে আছে, 3d6, এখানেও Fe2 প্লাস 3d6। এটা EG, এটা T2G, এটা EG, এটা T2G, এটা 3d6, এটাও 3d6। ঠিক আছে, এবার সায়ানাইড কি? সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে কি? লো স্পিন কমপ্লেক্স। মানে ইলেকট্রনটা আগে নিচটা ফিল আপ করবে, তারপর উপরে যাবে। তাহলে এর কনফিগারেশনটা কি হবে? T2G6 EG0। তাহলে এর এনার্জিটা কি হবে? এনার্জিটা ক্যালকুলেট করো। CFAC এনার্জি 6টা আছে, 6 ইন্টু মাইনাস 0.4 ডেলো প্লাস 0 ইন্টু প্লাস 0.6 ডেলো, তাহলে মাইনাস 2.4 ডেলো হচ্ছে, প্লাস 3খানা পেয়ারিং হবে। এর ক্ষেত্রে কি হবে? এর একটা করে ফিল আপ হয়ে এখানে চলে যাবে। তার মানে T2G, এটা কারণ এটা কি? উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি? হাই স্পিন কমপ্লেক্স। T2G4 EG2 হবে। এর CFAC কত হবে? 4 ইন্টু মাইনাস 0.4 ডেলো আর 2 ইন্টু 0.6 ডেলো, নেট কত হলো? মাইনাস 0.4 ডেলো প্লাস 1 পেয়ারিং আছে, একটা পেয়ারিং আছে। তো এই হলো আমাদের CFAC, নেট CFAC অফ দিস টু কমপ্লেক্স। ঠিক আছে, তার মানে তুমি যদি এইভাবে একটা ক্যাটাগরাইজ করো, যদি D4 হয়, D5 হয়, D6 হয় আর D7, তো এর ক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে? T2G3 EG1। স্ট্রং ফিল্ড হলে কি হবে? T2G4 EG0।
D5 এর ক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ড কি হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি হবে? উইক ফিল্ড হবে T2G3 EG2, আর উইক স্ট্রং ফিল্ড হবে T2G5 EG0। D6 এর ক্ষেত্রে কি হবে উইক ফিল্ড আর স্ট্রং ফিল্ডে? T2G4 EG2, আর এখানে T2G6। D7 এর ক্ষেত্রে কি হবে উইক ফিল্ড স্ট্রং ফিল্ড? T2G5 EG2, এখানে T2G6 EG1। তার মানে নিচটা না হয়ে স্ট্রং ফিল্ডে যেতে পারছে না। বাট D8 কেসে কি হবে, সেটা স্ট্রং হোক আর উইকই হোক সব ক্ষেত্রে T2G6 EG2, বা D9 এর ক্ষেত্রেও তাই, T2G6 EG3, D10 এর ক্ষেত্রেও T2G6 EG4, কারণ ওখানে নিচটা তো পুরো ফিল আপই হয়ে গেছে। বুঝতে পারলাম? এবার এটা তো হলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অপটাইডাল কমপ্লেক্সের ক্ষেত্রে। এবার ধরো এটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স হবে, কিরকম ব্যাপারটা? Now for tetrahedral complex. তো এর ক্ষেত্রে মেটালটা কোথায় থাকে? এখন মেটালটা থাকে বডি অফ দ্য কিউব, মানে এখন আর কর্নারে থাকছে না। এরকম হবে। আর এর বডিতে থাকবে হচ্ছে মেটালটা, এখানটা মেটালটা আছে। এবার লিগ্যান্ডের অ্যাপ্রোচটা কি হবে? ইন বিটুইন অ্যাক্সিসে আসবে। ligand approaches in between the axis। তাহলে এবার ডি অরবিটালে যেগুলো বিটুইন দ্য অ্যাক্সিসে থাকে সেইটা বেশি স্প্লিটেড হবে। তার মানে এই যে ডি অরবিটালটা ছিল এতক্ষণ উপরে যাচ্ছিল দুটো, নিচে যাচ্ছিল তিনটে, এবার পুরো উল্টে যাবে, উপরে তিনটে চলে যাবে T2, আর নিচে চলে আসবে দুটো, আর জি বলা হবে না, T2 বলা হবে। আর উপরে ক্যালকুলেশনে একটা আসবে 0.4 ডেল্টা টি, আর নিচে আসবে -0.6 ডেল্টা টি। ঠিক আছে, বোঝাতে পারছি তো? তার মানে ডেল্টা টি ইকুয়ালস টু, এখানে এনার্জি ডিফারেন্সটা যেহেতু কম থাকে 4/9 অফ ডেল ওভার। তো এখানে মাথায় রাখতে হবে ইরেসপেক্টিভ অফ strong field ligand or weak field ligand, all are high spin complex, সবকটাই হাই স্পিন কমপ্লেক্স। ঠিক আছে, তোমরা একটা পড়ো দেখি, এটা কোয়েশ্চেন, এটা EIPMT তে এক বছর এসেছিল। বলছি ইন হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা সেটা আগে বলে দিই একটা কথা, এই ডেলোটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? বলছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এই ডেলো স্প্লিটিং কিসের কিসের উপর ডিপেন্ড করে? প্রথম কথা, এক নম্বর হচ্ছে ডেলোটা ডিপেন্ডস অন নেচার অফ লিগ্যান্ড।
এটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আছে, দেখবে এনসিআরটিতে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড, এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আর এটা কিসের উপর ডিপেন্ড করে? 2 নম্বর, এটা 1 নম্বর ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 2 নম্বর কি? চার্জ অন দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। চার্জ অন দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। সেন্ট্রাল মেটাল আয়ন চার্জ যত বাড়বে তত ডেলও বাড়বে। 3 নম্বর, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ সেন্ট্রাল মেটাল আয়ন। মানে ওর যত বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হয়, মানে ধরো 3ডির থেকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ 4ডির বেশি, 4ডির থেকে 5ডির বেশি, তো 5ডি এলিমেন্টের ডেলোটাও বেশি হবে। আর ফোর্থ হচ্ছে জিওমেট্রির উপর ডিপেন্ড করে। জিওমেট্রি সবচেয়ে ভালো হয় হচ্ছে স্কোয়ার প্যানারে, তারপরে হয় অক্টাহেড্রালে, আর সবচেয়ে খারাপ হয় টেট্রাহেড্রালে জিওমেট্রি। ঠিক আছে, তো এই 4টে ফ্যাক্টর আমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো একটা কোশ্চেন অ্যান্সার করো দেখি। বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং কোঅর্ডিনেশন এন্টিটিস, ইন হুইচ অফ দ্য following coordination entities the magnitude of del O will be maximum? কি অপশন আছে? COCN6 3 minus, COC2O4 whole 3 3 minus, COH2O whole 6 3 plus, CONH3 whole 6 3 plus। তো এই 4টের মধ্যে কোনটা হবে বলো? বলো কোনটা হবে?
হলো? মেহুল, দেখো ডেলো কার বেশি জিজ্ঞেস করেছে, ডেলো মানে সিএফএসি কার বেশি। এখানে সবকটাই কোবাল আছে, সবকটারই কোবাল্টের চার্জ দেখবে 3+E আছে। তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? চার্জ তো সবার সেম, তার নিশ্চয়ই লিগ্যান্ড আলাদা আছে। তো লিগ্যান্ড দেখো সবচেয়ে বেশি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এখানে সিএন আছে আর অ্যামোনিয়া, এই দুটো স্ট্রং ফিল্ড। সিএন আর অ্যামোনিয়ার মধ্যে আবার আবার সিএন হচ্ছে বেশি স্ট্রং ফিল্ড যেহেতু কার্বন ডোনার সেন্টার, তাই তো? তাহলে এইটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, সিমিলারলি ধরো তোমাকে এরকম দেওয়া হতো, যেমন এইটার এক্সপেক্ট, ধরো বললো K4 FeCN6 আর এটা K3 FeCN6, সবকটারই দেখো একই মেটাল আছে, একই লিগ্যান্ড আছে, কিন্তু এখানে এফির চার্জ হচ্ছে 3+ আর এখানে এফির চার্জ হচ্ছে +2। তাহলে K3 যেহেতু Fe3+, তাহলে এর হবে কি সিএফএসি বেশি। আবার ধরো FeH2O6 3+ আছে, এফির নিচে আছে রুথেনিয়ামও RuH2O6 3+ আছে, আর তার নিচে আছে অসমিয়াম H2O6 3+ আছে। যেহেতু এটা 3D আর এটা 4D আর এটা 5D, তাহলে এর সিএফএসি সবচেয়ে বেশি। ঠিক আছে, আর একটা কোশ্চেনও দেয়, এটাও এসছে, এটাও তবে এনসিআরটিতেও আছে, স্কুলেও পরীক্ষাতেও অনেকবার দিয়েছে। খুব মন দিয়ে শোনো এটা, ঠিক আছে? খুব দেয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। কিরকম কোশ্চেনটা? বলছে কারেক্ট দ্য ইনক্রিজিং অর্ডার অফ ওয়েভলেন্থ অফ অ্যাবজর্পশন, কারেক্ট ইনক্রিজিং order for the wavelength of absorption in the visible region for the complex of cobalt 3+, for the complex of cobalt 3+, কি কি দিয়েছে মন দিয়ে দেখবে? COH2O6 3+, COF6 3-, COEN3 3+, আর এটা হচ্ছে CN6 3-। এবার আমি লিগ্যান্ডের রেসপেক্টে দেখব, তো যার লিগ্যান্ড বেশি তার সিএফএসি বেশি। তো লিগ্যান্ডের অর্ডারটা কি হবে? লিগ্যান্ডের অর্ডারটা সবচেয়ে বেশি হবে হচ্ছে কার? ইএন এর হচ্ছে ইথিলিন ডায়ামিন আছে, সায়ানাইড তার আগে আছে, তাহলে সায়ানাইড সবচেয়ে বেশি, তারপরে ইথিলিন ডায়ামিন, তারপরে আসে হচ্ছে H2O, তারপরে আসে ফ্লোরাইড। এই হচ্ছে চার্জের অর্ডার। তাহলে আমি বলতে পারি যে এনার্জি রেসপেক্টে যদি অর্ডারটা হতো, তাহলে এটা E1, এটা E2, এটা E3 আর এটা E4। আর আমরা জানি এনার্জি আর ওয়েভলেন্থের রিলেশনটা কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে সবচেয়ে বেশি এনার্জির অর্ডার যদি বলা হতো বা ডেলোর অর্ডার, তাহলে কি হতো সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হতো হচ্ছে E3, তারপরে হতো হচ্ছে E4, তারপরে হতো E1, সবচেয়ে কম হতো E2। তাহলে ল্যামডাটা কি হয়? ল্যামডার অর্ডারটা কি হবে? এর উল্টো হবে।
তাহলে E3 সরি E3 তো হবে না, λ3, λ4, λ1, λ2 বলতে পারলাম। তার যে লিগ্যান্ডের স্ট্রেন যত বেশি, সেই লিগ্যান্ডের সিএফিসি তত বেশি, সেই লিগ্যান্ডের ল্যামডা তত কম। ওকে, সি ও সরি সিএনটাকে আমি করে দিলাম। হ্যাঁ ঠিক, E4 হবে, E3 হবে, ঠিক আছে। এই ডিডির ট্রানজিশনের রেসপেক্টে অনেক সময় আমরা কালারলেস কিনা বা কালার কিনা সেটাও বলতে পারি। দেখবে ডি এর যদি কোনো একটা কমপ্লেক্স দিয়ে দেয়, দিয়ে বলে এটা কি কালার হবে কি কালার হবে না, কি করে বুঝবো? সেক্ষেত্রে তার ডি এর কনফিগারেশন দেখে বোঝা যায়। যেমন ধরো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা EIPMT 2010-এর কোশ্চেন। এরকম একটা কোশ্চেন এসেছিল যে উইচ অফ দ্য ফলোইং কমপ্লেক্স, উইচ অফ দ্য following complex ion is not expected to absorb, is not expected to absorb visible light? কি করে বুঝবো? কি কি কমপ্লেক্স দিয়েছে? এক নম্বর দিয়েছে NiH2O whole 6 2+, দু নম্বর দিয়েছে NiCN4 2-, তিন নম্বর দিয়েছে CrNH3 whole 6 3+, চার নম্বর দিয়েছে FeH2O whole 6 2+। তাহলে ইন জেনারেল এটা D8। এটা কি হয়? D8 মানে কি? দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কারণ H2O তো উইক ফিল্ড লিগ্যান্ড, 2 আনপেয়ার্ড ইলেকট্রন। এখানে নিকেল 2+, এটাও D8, বাট CN কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সবকটা পেয়ার আপ করে দেবে। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কত? 0। ক্রোমিয়াম 3+, মানে D3, ও অ্যামোনিয়া কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, একটা পেয়ার আপ থাকবে। আর এটা কি হবে? কালার্ড হবে। তারপর কি D6, H2O কি উইক ফিল্ড লিগ্যান্ড, চারটে আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে নট এক্সপেক্টেড ভিজিবল লাইট কোনটা হবে? যেটা D0 হচ্ছে, N0 হচ্ছে, যেটা কোনো রকম পেয়ার আপ নেই। তাই অপশন 2টা হবে হচ্ছে নট এক্সপেক্টেড টু অ্যাবজর্ব ভিজিবল লাইট। ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবে। এরপরের যে টপিকটা আসছে সেটা লাস্ট আজকে পড়াবো, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি অর্গানোমেটালিক কমপ্লেক্স। এটা একটু মাথায় রাখবে। নেক্সট ডে আমরা আইসোমারিজমটা পড়াবো। অর্গানোমেটালিক কমপ্লেক্স, যেখানে কোঅর্ডিনেশন নাম্বার দেখা যায়। অর্গানোমেটালিক কমপ্লেক্স 3 রকমের হয়। এটা সিগমা বন্ডেড হয়, এটা আমরা গ্রিগনার রিয়েজেন্ট দেখেছি, বা ওই গিলম্যান রিয়েজেন্ট R2CuLi কোরিয়াউ সিনথেসিস লাগে। আর এটা হয় পাই বন্ডেড হয়, ফেরোসিন, কোবাল্টোসিন, এরকম অনেক হয়, কোবাল্টোসিন, জেইসিস সল্ট, এগুলো পাই বন্ডেড। আর সিগমা প্লাস পাই বন্ডেড কি কি হয়? NiCO হোল 4, FeCO হোল 5, এগুলো হচ্ছে সিগমা প্লাস পাই থাকে। এবার সিগমা প্লাস পাই এর ক্ষেত্রে যেগুলো আর কি মেটাল কার্বনিল বন্ডস, সেখানে এক রকমের বন্ডিং দেখা যায় যেটাকে আমরা বলি সাইনার্জিস্টিক এফেক্ট বা সাইনার্জিক বন্ডিং। সাইনার্জিক বন্ডিং কি সেটা মন দিস? বা অনেক সময় একে ব্যাক বন্ডিংও বলে।
ঠিক আছে? কি হয় এখানে, তো একটা মেটাল আছে, মন দিয়ে বুঝো, মেটালের এখানে ভ্যাকেন্ট পাই বন্ড আছে, আর এখানে একটা লিগ্যান্ড আছে, যে লিগ্যান্ডটার একটা এক্সট্রা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এটা পাই স্টার। তো মেটালের যেটা ভ্যাকেন্ট ডি, সেখানে এইটা লোন পেয়ার ডোনেট করছে। ঠিক আছে? ঠিক আছে, লোন পেয়ার ডোনেট করছে। তো এই লোন পেয়ার ডোনেট করা মানে কি, এখানে সিগমা বন্ড তৈরি হলো। এবার মেটাল কি করে, যেহেতু এই যে পাই স্টারটা ভ্যাকেন্ট আছে, মেটাল এই পাই বন্ড দিয়ে আবার ইলেকট্রন পেয়ারটাকে এখানে বাই ডিফল্ট আবার পাস করবে। কি হয়, ধরো একটা মেটাল আছে আর এখানে কার্বনের আছে, মন দিয়ে বুঝো, এটা লোন পেয়ার আছে, এটা ফাঁকা, আর এইগুলো হচ্ছে এগুলো ধরো ফিল আপ আছে, তবে এটা একটা ফিল আপ, ধরো এটা একটা, এগুলো ধরো ফিল আপ আছে, ইলেকট্রন আছে, কার্বনই লিখে দিল, আর এইটা হচ্ছে ভ্যাকেন্ট, পাই স্টার ভ্যাকেন্ট। তো এবার মেটাল কি করলো, এই পাই বন্ড দিয়ে আবার একে ইলেকট্রন পেয়ার ডোনেট করলো, মানে এইদিকেও যাচ্ছে আবার এই দিক দিয়েও পাচ্ছে। লিগ্যান্ড মেটালকে দিচ্ছে, সিগমা বন্ড করছে, মেটাল আবার লিগ্যান্ডকে পাই বন্ড করে ব্যাক বন্ডিং করে ফিরত দিয়ে দিচ্ছে। তো এইটাকে বলছে সাইনার্জিক বন্ড। ঠিক আছে? এবার এই বন্ডটা যখনই দিচ্ছে, তখন এখান থেকে অক্সিজেন বন্ড আবার খুলে যাবে, তো কারণ কার্বন তো 4টে হাত, বোঝা যাচ্ছে আমার কথাটা? তার মানে যখনই মেটাল কার্বনকে বন্ড দেবে, আর কার্বন আবার যখন কার্বনের সাথে মেটালের একটা পাই বন্ড হবে, তাহলে এই অক্সিজেনের বন্ডের উপর এফেক্ট ফেলবে। কি এফেক্ট পড়বে, তো মেটাল কার্বন আর কার্বন অক্সিজেন বন্ড, ফার্স্ট এদের কি হবে, এর বন্ড অর্ডার বাড়বে, যেহেতু বন্ড তৈরি হচ্ছে, তাহলে এর বন্ড অর্ডার কি হবে, কমবে, কারণ এখান থেকে এটা কমে যাবে, তো এ কমে যাচ্ছে একটা, তাহলে বন্ড স্ট্রেংথ কি হবে, এক্ষেত্রে বাড়বে, এখানে বন্ড স্ট্রেংথ কমবে, বন্ড লেন্থ এক্ষেত্রে কমবে, আর এখানে বন্ড লেন্থ কমবে, কারণ এখানে 3টে থেকে 2টো হয়ে যাচ্ছে। এবার এটা কি সব জায়গায় হয়, বলছেন না, বলছে সাইনার্জিক বন্ডিং কোথায় দেখা যায়, বলছে সাইনার্জিক বন্ডিং অনলি স্টেবিলাইজড metal in lower oxidation state and for pi acid ligands. pi acid ligand কোনগুলো, CO, NO+, CN-, যারা 14 ইলেকট্রন সিস্টেম হয়, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যেমন এটার কি কোশ্চেন দেয়, এটা কোশ্চেন নিচে এসছে অনেক বছর, কি কোশ্চেন দিয়েছে মন দিয়ে বোঝো, বলছে অর্ডার অফ বন্ড লেন্থ of CO in CrCO whole 6, VCO whole 6 minus, MnCO whole 6 plus। ঠিক আছে? তো এখানে সবকটা ক্ষেত্রে দেখো সিওটা পাই অ্যাসিড লিগ্যান্ড, কোনো সমস্যা নেই, কিন্তু মেটালে, এখানে মেটালে অক্সিজেন নাম্বার 0, এখানে মেটালে অক্সিজেন নাম্বার মাইনাস, আর এখানে মেটালে অক্সিজেন নাম্বার প্লাস। যত অক্সিজেন নাম্বার কি হচ্ছে মেটালের কম হবে, তত ওই ইলেকট্রন পেয়ারটা ডিভাইড করতে পারবে। তার মানে আমি বলতে পারি, এটা যদি আমি 1 ধরি, আর এটা যদি 2 ধরি, আর এটা যদি 3 ধরি, তাহলে সাইনার্জিক বন্ডিং কোথায় বেশি হবে, সাইনার্জিক অর্ডার অফ সাইনার্জিক বন্ডিং হবে সবচেয়ে ভালো হবে 2A,
তারপরে হবে 1 সবচেয়ে খারাপ হবে 3, কারণ 3 তো প্লাস চার্জ, ও দিতেই পারবে না। তাহলে সাইনার্জিক বন্ডিং যখন ভালো হবে তখন মেটাল লিগ্যান্ড বন্ড অর্ডার কি হয়, বাড়ে। আর কার্বন অক্সিজেন বন্ড লেন্থ কি হয়, বাড়ে। তাহলে এখানে বন্ড লেন্থে অর্ডার চেয়েছে, তাহলে বন্ড অর্ডার যখন বাড়বে বন্ড লেন্থও বাড়বে। তাহলে বন্ড লেন্থের অর্ডার কি হবে, বন্ড লেন্থের অর্ডার কি হবে, 312। দেখো বুঝলে কিনা, মন দিয়ে দেখো। যত বেশি মেটালের মাথায় নেগেটিভ চার্জ থাকবে ও তত বেশি সাইনার্জিক বন্ডিং করবে, এ সবচেয়ে ভালো সাইনার্জিক বন্ডিং করবে। সাইনার্জিক বন্ডিং করলে কি হবে, কার্বন অক্সিজেনের বন্ড লেন্থ কি হবে, কমে যাবে। তাই ওখানে তত বেশি করে ইয়ে তৈরি হবে। ঠিক আছে, এরকম ভাবে কোশ্চেন দেয়। আরেকটা কোশ্চেন লাস্ট আমি কাছে করাচ্ছি। ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে, হচ্ছে বন্ড লেন্থ অফ CO হচ্ছে ইন জেনারেল 1.128 অ্যাংস্ট্রম। হচ্ছে ফাইন্ড ইটস বন্ড লেন্থ ইন FeCO হোল 5। তাহলে এখানে কি হচ্ছে, সিনার্জিক বন্ডিং হচ্ছে তো, CO বন্ডের কি হবে, এখানে বন্ড লেন্থ বাড়বে। তো চারটে অপশন আছে, কি কি ছিল, 1.09 অ্যাংস্ট্রম, 2.64 অ্যাংস্ট্রম, 1.128 অ্যাংস্ট্রম, আর হচ্ছে 1.15 অ্যাংস্ট্রম। বন্ড লেন্থ বাড়বে বলেছে, তাহলে এইটা বি হবে বা ডি হবে। ডি তো বি হতে পারে না, এত বেশি তো হবে না, তাহলে ডিটাই হবে। তাহলে অপশন ডিটা কারেক্ট হবে, কারণ এর থেকে একটু হলেও বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? অংশুব্রত মেহুল, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি আর আইসোমাইজমটা পরের দিন করাবো, আর বেশি ধোয়াতে চাইছি না, এত অব্দি একটু দেখো। ঠিক আছে, আমি একটা ডিপিপি পারলে দিয়ে দিচ্ছি, ডিপিপিটা করো, করে পরের দিন